আপনি কি বিবিসির ডকুমেন্টারিটি দেখেছেন? আপনি কি আল জাজিরার ডকুমেন্টারি সেটি দেখেছেন? বিবিসির ডকুমেন্টারির ৮ মিনিট ২৭ সেকেন্ড থেকে ৮ মিনিট ৩৪ সেকেন্ডে যদি আপনি দেখে থাকেন, সেখানে দেখবেন আ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ দিচ্ছে লিথাল উইপেন ব্যবহার করবার জন্যে এবং গুলি করবারও নির্দেশ দিচ্ছেন। জুলাইয়ের ১ বছর পূর্তি আজকে। আ সবাই জুলাই ফিরে দেখা নিয়ে আলাপ করছে। আমার আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলবার চেষ্টা করব যে এই জুলাই অভ্যুত্থানকে অনেকে বলে যে এটা একটি কালার রেভলিউশন। আ এখানে হচ্ছে মার্কিন সহায়তার রেজিম চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে জামাত ইসলাম, শিবির ও ইসলামিস্টদের নেতৃত্বে এটি সংগঠিত হয়েছে। এরকম নানান কথাবার্তার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করবার, এটাকে একটা প্রোপাগান্ডার মধ্য দিয়ে এটা এখানে যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সাধারণ মানুষের যে অভ্যুত্থান, অ্যা সেটার বিরুদ্ধে একটা অবস্থান নিতে দেখা যায়। তো আ আমার কথা হচ্ছে যে আসলেই কি এই অভ্যুত্থানটা একটি মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ এর ঘটনা হয়েছিল কিনা? বা কালার রেভলিউশন কিনা? জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। আ এই সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ এখন পর্যন্ত সরকারিভাবে পূর্ণাঙ্গ যে রিপোর্ট, সেই রিপোর্ট আমরা জানি না। তো ২০,০০০ এর বেশি ডয়েশ ভেলের রিপোর্ট অনুযায়ী যে ২০,০০০ এর উপরে হচ্ছে মানুষ হতাহত হয়েছে। তারপরে হচ্ছে এখানে ১২-১৩% যারা হত্যার শিকার হয়েছে তারা হচ্ছে শিশু এবং আ ৪০০ র মতো মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছে। স্নিগ্ধ, তারপরে ১০০ র উপরে যে শ্রমিক মারা গেছে, তাদের আসলে তারা আসলে কোন ডিজাইনের অংশ হবার জন্য এসেছিল? বা রিয়া গোপ বা হৃদয় তাড়ুয়া বা আ আ যে আবু সাইদ, তারা কোন ডিজাইনের অংশ হয়েছিল? এখানে যে শত, শত শ্রমিক অংশগ্রহণ করলো, রিক্শাওয়ালা, তারা কোন কালার রেভলিউশন এর অংশ হতে এসেছিল? জুলাই অভ্যুত্থান এটি আসলে অনিবার্য ছিল। এই জুলাইতে না হলেও এটা অন্য যেকোনো সময় এই অভ্যুত্থান হতই। অভ্যুত্থান পরিস্থিতি বিরাজ করছিল। কারণ স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৫.৫ বছরের শাসনামলের অ্যা ২০১৪ থেকে যদি আমরা দেখি, পরপর ৩ টি নির্বাচন, একটা রিগড নির্বাচন, ভোট চুরির নির্বাচনের মধ্য দিয়ে তিনি ক্ষমতা দখল করেছিলেন এবং উন্নয়নের কথা বলে সারা বাংলাদেশের ভেতরে দুর্নীতি, খুন, গুম, ধর্ষণ, ফোর্স আ ফোর্স ফোর্সিবলি ডিসঅ্যাপিয়ারেন্স, আয়নাঘর, এগুলো তো কোনটাই মিথ্যে ছিল না। মানুষের ভেতরে কি ক্ষোভ ছিল না? ক্ষোভ জমছিল না মানুষের ভেতরে? যদি তাই হয়ে থাকে, তাহলে জুলাই অভ্যুত্থানকে আমরা যে ফ্রেম করি, অনেকে যে ফ্রেম করবার চেষ্টা করে যে এটি জামাতে ইসলামের ইসলামিস্টদের, জঙ্গিদের একটি অভ্যুত্থান ছিল, একটি আন্দোলন ছিল, একটি মুভমেন্ট ছিল। হ্যাঁ? এখানে জামাত,
শিবির, অন্যান্য যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করেছে। ইটস ট্রু। তারা কেন অংশগ্রহণ করবে না? এখানে বিএনপি ছিল। এখানে কি বামরা ছিল না? এখানে শিল্পীরা ছিল না? ছিল তো। সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। তাহলে কি করে আমরা এটাকে আ মার্কিন সহায়তা এটা হয়েছে বলি? মার্কিন সহায়তা মা আ কারা পেয়েছে, তারা কিভাবে এটাকে ব্যবহার করেছে সেটা ভিন্ন আলোচনা। কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণকে আমরা অস্বীকার করতে পারি না। এবং ইন্টারেস্টিংলি এই অভ্যুত্থান পরিস্থিতি বিরাজ করবার স আ আ করা সত্ত্বেও কেন এটি আগে হলো না? এবং এই জুলাই অভ্যুত্থানও আমি মনে করি এটা চূড়ান্ত জায়গায় যাওয়ার পেছনে যে মূল যে ভূমিকাটা পালন করেছে সেটা হচ্ছে একটা পর্যায়ে আপনারা দেখবেন যে আমাদের যে শিল্পী সমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের লোকজন এবং যে পাবলিক ইন্টেলেকচুয়াল যারা তারাও সরাসরি এই রেজিমের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে তার ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছিলেন। আপনারা জানেন সলিমুল্লাহ খানের ৬ মিনিটের বক্তৃতা আপনারা শুনেছেন, দেখেছেন। স্পষ্ট তিনি হাসিনার পতন চেয়েছেন। এরকম স্টেপ ডাউন হাসিনা শুরু হয়ে গেল এবং আবু সাইদকে হত্যার পরে মানুষের ভেতরে যে ক্ষোভ, এই ক্ষোভটা আ আমাদের শিল্পী সমাজ থেকে সব শ্রেণী পেশার মানুষ যখন চলে আসলো, এখানে একটা জিনিস খুবই ইম্পোর্টেন্ট আমাদেরকে আমাদের বোঝা দরকার যে এখানে যে আওয়ামী যে অপশাসন যেটা ১৫.৫ বছর আমাদের উপরে ছিল, এটা টিকে থাকার পেছনে যে ন্যারেটিভ যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারপরে হচ্ছে যে এই দেশ হচ্ছে জঙ্গিদের অভয়ারণ্য হয়ে যাবে, ইত্যাদি নানান কথাবার্তা বলে আমাদেরকে এক ধরনের অ্যা সম্মতি উৎপাদনের মাধ্যমে তারা ক্ষমতায় তাদের এই অবৈধ ক্ষমতাকে জাস্টিফাইড আ আ করতে চেয়েছে। এবং এটা সত্যি। এই বাংলাদেশের যারা সেকুলার শিল্প সাহিত্যের সাথে জড়িত, খুব স্বাভাবিক কারণেই তাদের ভেতরে ওই ভীতিটা তাদের ভেতরে কাজ করেছে। আমরা কেউই চাই না যে আমাদের দেশটা ইসলামো ফ্যাসিস্টদের দখলে চলে যাক। এটা একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে অ্যা অবস্থান করুক। এটা এটা আমাদের কাম্য নয়। ওই ভয়টা মানুষের ছিল এবং ওই ভয়টাকেই এই শাসক গোষ্ঠী তাদের যে এই যে নির্বাচনকে হাইজ্যাক করা, রাতের নির্বাচনের যে বৈধতার উৎপাদন, এগুলো করেছে। আমাদের এই ভয়কে পুঁজি করেছে বা তারা বলবার চেষ্টা করেছে যে বিকল্প কোথায়? আমরা যদি না থাকি, দেশ এই হবে, অমুক হবে, তমুক হবে। এবং এগুলোর মধ্য দিয়ে তারা কিন্তু আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে আ একটি উন্নত রাষ্ট্র হিসেবে অর্থনৈতিকভাবে, চেতনাগতভাবে, সাংস্কৃতিকভাবে একটা উন্নত রাষ্ট্র করবার যে কর্মসূচি বা কর্মকৌশল থাকে, সেগুলো তো তারা গ্রহণ করেনি। তো এই জুলাই অভ্যুত্থান এটা এটি অনিবার্য ছিল, এটি ঘটতই। হ্যাঁ? ১ বছর পূর্তিতে যে জুলাইয়ের যে আশাবাদ তৈরি করেছিল, আমরা অনেক পরিবর্তন আশা করেছিলাম। বিশেষ করে আ যে রাষ্ট্রের একটি কাঠামোগত পরিবর্তন হবে, ব্যবস্থার পরিবর্তন হবে। এরকম একটা আশাবাদ আমরা অনেকেই করেছিলাম। সেই জিনিসগুলো হয়নি এবং ১ বছর পরে এসে আমাদের ভেতরে হতাশা আছে। আ অনেক না পাওয়ার কষ্ট আমাদের ভেতরে আছে এবং আমাদের অনেকেই মনে করে থাকে যে জুলাই বেহাত হয়ে গেছে। এই অভ্যুত্থান
বেহাত হয়ে গেছে। কিন্তু একটা জিনিস কিন্তু আ আমি মনে করি যে জুলাইয়ের যে চেতনাগত একটা উত্তরণ হয়েছে বিশেষ করে যে ইয়াং জেনারেশন এর ভেতরে, ছাত্র সমাজের ভেতরে এটিকে অস্বীকার করা যাবে না। এবং আজকে যখন উমামা ফাতেমা বা জুবেল, মেঘমল্লার বসু, নাজিফা, তারপরে হচ্ছে তৈয়ব, এরকম এরকম ছাত্রদের যখন দেখি এবং তাদের কথা যখন শুনি, তখন বিশ্বাস করতে ইচ্ছে হয় যে এই যে একটা অচল একটা অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, একটা খুবই দুঃসময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই দুঃসময় আমরা কাটিয়ে উঠতে পারবো। এই ছাত্ররা, এই ছাত্র সমাজ তারা সেই কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে আসবে এবং জুলাইয়ের যে অসমাপ্ত কাজ এবং জুলাইকে যে বেহাত জুলাই বলা হচ্ছে, সেই জুলাইকে ফিরিয়ে আনবে। আমার নাম রাহাত মুস্তাফিজ। গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা।